প্রফেসর ইউনূসের তবে খোলামেলা নানান ইস্যুতে সমালোচনা করছি, তো ফলে তারও দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এখন নবগঠিত দুদক তারা আদিষ্ট হয়ে কাজটি করেছেন। আমি যেহেতু এই সরকারের আমলে উচ্চকিত বিভিন্ন ইস্যুতে বাক স্বাধীনতা থেকে শুরু করে ডেমোক্রেটিক বিভিন্ন প্র্যাকটিস নিয়ে কথাবার্তা বলা শুরু করেছি এবং প্রায় নিয়মিত শো করছি, তো সেই জন্যে আপনার এই ধরনের একটা মিডিয়া ট্রায়াল দিয়ে স্টিগম্যাটাইজ করা এবং আপনার মানুষের মনে একটা সন্দেহ তৈরি করে দেয়া, এইসব চিন্তা থেকে কাজ হয়েছে। একটা সময় ছিল যখন বলা হতো মগের মুল্লুক, এখন হয়ে গেছে মবের মুল্লুক, এবং এটা হচ্ছে রণনীতি এবং রণকৌশল বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের। তো সুতরাং এরকম যে কোনো কিছু সম্ভব, তাই না? এখন ওই জেলের ভয় দেখিয়ে, তারপরে মবের ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে, শাস্তির ভয় দেখিয়ে আপনার কণ্ঠরোধ করা যাবে না, কাবু করা যাবে না। একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের যে দায়িত্ব, জাতির বিবেক হিসেবে যে ভূমিকাটি পালন করার প্রত্যাশা আমাদের কাছে করা হবে, সেটি আমরা করে যাব। ইউনূস শাহী আমরা বলি মজা করে, এবং হুকুমতে ইউনূস, এখানে যাবতীয় যা কিছু ঘটছে সবই তো আনপ্রেসিডেন্টেড, তাই না? সুতরাং নতুন ইতিহাস হয়তো রচিত হবে এবং আমাদের নতুন ভাবে ইনোভেশন ঘটাতে হবে, কিভাবে ভবিষ্যতে এই ধরনের উৎপীড়ন সৃষ্টিকারী হুকুমতের স্পেস যাতে আপনার সীমিত করে দেওয়া যায়। ক্ষমতা মৌরুষি পাট্টা নয়, চিরস্থায়ী নয়। আজকে আপনি যে বাহাদুরিটা করছেন সেইটি আজীবন করতে পারবেন, এটার গ্যারান্টি কেউ আপনাকে দেবে না। দিন তো সমান যাবে না, একদিন আপনাদেরও তো এই অবস্থায় নিপতিত হতে হবে। তখন নৈতিকভাবে তার আবার জায়গাটা করতে হবে। এখন যেই দোষে দুষ্ট করা হয় 14, 18 এবং 24-এর নির্বাচনকে, যে নন পার্টিসিপেটিভ বা ফুললি পার্টিসিপেটিভ ছিল না, একই দোষে তো গ্রামাটিক্যালি তারা ওই অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছেন, যেটি হবে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। ইন্টারন্যাশনাল কমিউনিটি পক্ষ থেকে এই ভলকার তুর্ক মহোদয়ই তো বলে দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতেই ইনক্লুসিভনেস বলা হচ্ছে। যদিও স্থানীয় আবাসিক প্রতিনিধি তিনি বলেছেন জনগণের ভোট পেলেই হবে, দল বিবেচ্য বিষয় নয়। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা সবাই তার নামটা জানি, এবং তিনি ভোকাল। এই কঠিন সময়ে বাংলাদেশটা অনেক ধরনের সংকটে আছে, একটা স্বপ্ন ছিল মানুষের মাঝে, স্বপ্নভঙ্গ ঘটেছে, এবং এখনো কেউ কথা বলছেন না, কথা বলতে পারছেন না। কলিমুল্লাহ কথা বলতে গিয়ে বিপদে পড়েছেন, ঈশ্বর নাখোশ হয়েছেন। কলিমুল্লাহ আমাদের দীর্ঘদিনের, অনেক দিনের পরিচয়। এই যে নির্বাচন পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা বাংলাদেশে যে কজন শুরু করেছিলেন, কলিমুল্লাহ তাদের একজন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনি ভালো আছি বলছেন, এটাই কিন্তু খুব ভালো লাগলো। আপনি সমস্যায় পড়েছেন, আমরা জানি। কারণটা কি? সমস্যায় ফেলার চেষ্টা চলছে। বিষয়টা হচ্ছে, আমি তো সশস্ত্র বাহিনীর পরিচালিত যে পাবলিক ইউনিভার্সিটি বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো উপাচার্য হিসেবে ডেপুটেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন সেনাপ্রধানের সুপারিশে এখানে নিয়োজিত হয়েছিলাম, এবং সেখানে থাকা অবস্থায় সরকার মনে করলেন যে এই মডেলটা উত্তরের বাতিঘর বলে পরিচিত, আজকে যেটা মোটামুটি খ্যাতি অর্জন করেছে আবু সাইদের নামে, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের চতুর্থ উপাচার্য হিসেবে অন ডেপুটেশন গিয়েছিলাম। এবং যেহেতু সেনা স্টাইলে আপনার এখানে ডিসিপ্লিন ফিরিয়ে আনার একটা চিন্তা ছিল,
সেই কারণে সঙ্গে আরো 3জন অবসরপ্রাপ্ত কমিশন অফিসার আমার সঙ্গে গিয়েছিলেন। রেজিস্ট্রার হিসেবে গিয়েছিলেন 8th শর্ট কোর্সের কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, অবসরপ্রাপ্ত। আবার সেখানে 5th লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার, তিনি গিয়েছিলেন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। আর লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তিনি গিয়েছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে। তো যাই হোক, আপনার আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের আর্মি উইং থেকে একজন ইউনিফর্ম নিরস্ত্র এরকম একজন মানুষকে, সার্জেন্টকে আমার সঙ্গে ডিপ্লয় করা হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মহোদয় তখন ডাইরেক্টর জেনারেল বিএনসিসি ছিলেন। তো সেখানে আমাদের যেই মিশনটা সেটা ছিল যে সেখানে যে ব্যাপক অনিয়ম এবং বিশৃঙ্খল অবস্থা ছিল সেটাকে ট্র্যাকে নিয়ে আসে। তা আমরা প্রথম সেখানে গিয়ে আপনার ভর্তি বাণিজ্যটা শূন্য করে ফেললাম। আপনার ভালো ছাত্রছাত্রীরা আসতেন অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য। 5 লক্ষ টাকা ছিল রেট। সেটি আমরা দেখলাম বন্ধ করবার চেষ্টা থেকে কয়েকজনকে পুলিশে সোপর্দ করার পরে দেখা গেল 10-20 হাজার টাকা খরচ করে বেরিয়ে যায়, শেষ পর্যন্ত আটকে রাখা যায় না, এবং তারপরেও এটা লুক্রেটিভ তাদের জন্য। তো তখন আমরা সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার পরামর্শ করে, আমার যত মনে পড়ে লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার, তিনি কিউএমজি ছিলেন, তার পরামর্শ আমরা এখানে মোবাইল কোর্ট বসিয়ে দিই এবং 13 জনকে এ ধরনের ব্যক্তি যারা অন্যভাবে পরীক্ষা দিতে এসেছেন তাদের আটক করে 1 বছরের কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে একটা খবর হয়ে যায় এবং সবাই এই প্র্যাকটিস থেকে সরে আসে। এরপর আমরা হাত দিয়েছিলাম চাকরি বাণিজ্য বন্ধ করতে। এখানে নর্মটা হয়ে দাঁড়িয়েছিল যে লেকচারার পদ বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা 20 লাখ টাকায়, কর্মচারী পরিচিত হলে 5 লাখ, অপরিচিত হলে 10 লাখ প্রার্থী। এইভাবে বাণিজ্যটা রমরমা চলছিল। প্রথম উপাচার্য এখানে 6 মাসের বেশি টিকতে পারেননি, লুৎফর রহমান সাহেব চলে গিয়েছিলেন। তিনি হয়তো দেশের বাইরে আছেন এখন। দ্বিতীয় উপাচার্য তিনি একদিন কম 4 বছর ছিলেন এবং তার সময়ে এখানে আপনার দুর্নীতিটা ইনস্টিটিউশনাল ফর্ম নেয়। আপনার একদিনে শতিনেক আপনার কর্মকর্তা কর্মচারী তিনি নিয়োগ দিয়েছিলেন এবং অর্থের বিনিময়ে। ফলে এটা একটা মহা কেলেঙ্কারির জন্ম দেয় এবং দুদক ইন্টারভেন করে ইভেন্চুয়ালি, এবং তিনি, তার নামে মামলা হয়, তিনি জেলে যান এবং তাকে সরকার একদিন আগে অপসারিত করে নিয়ে যায়। তার টেনিয়র শেষ হবার আগেই। তিনি মূলত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং ওই অঞ্চলের মানুষ। তৃতীয় উপাচার্য হিসেবে যান আমারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, যিনি আপনার বঙ্গবন্ধু সরকার উৎখাত করতে চেয়ে গণবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং বেশ কয়েক বছর সে কারণে কারান্তরালে ছিলেন, এবং তার এই দশা শেষ হওয়ার পরে তিনি আমাদের ব্যাচে এসে ভর্তি হন এবং আমাদের সঙ্গে পড়াশোনা করেছেন। প্রফেসর ডক্টর নুরুল নবী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও ছিলেন এবং তিনি এখানে আপনার পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। স্টার্ট উইথ ছিলেন সোশিয়োলজি। তিনি তৃতীয় উপাচার্য হিসেবে যাওয়ার পরে এই পুরো 4 বছর তার খুব আপনার বেকায়দা অবস্থা গেছে। কিছুদিন পর পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত, ওনাকে ঘেরাও করে ফেলা হতো, কারণ একবার যদি ব্যাড এলিমেন্ট ঢুকে যায় সেটাকে ঠিক করা মুশকিল। তো পরে তার এই সময়ে বিশেষ উন্নয়ন প্রকল্প প্রদান করা হয় ভৌত কাঠামো নির্মাণের জন্য। 2টি ভবন, একটি আপনার ছাত্রী হোস্টেল আর একটি ইনস্টিটিউটের ভবন। এখন এই 2 ভবন নির্মাণের জন্য প্রায় 99 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছিল এবং একটা বড় অঙ্কের টাকা তিনি মাটির নিচে আপনার তৎকালীন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অন্যদের পরামর্শে মানে ম্যাটেরিয়াল এবং অন্যান্য মাল মশলা সহ মাটির নিচে প্রথিত করেন। এখন ধরুন নির্দিষ্ট
যে পরিমাণ জায়গা জুড়ে এই ভৌত কাঠামোর ভিত তৈরি করবার কথা একনেক অনুমোদন দিয়েছিল, সেটি ব্যর্থ করে বড়সড় পরিসরে তিনি এখানে অর্থ ব্যয় করেন, ফলে একটা ডেভিয়েশন হয়ে যায়। তো আমি ওনার এই কাজ যখন প্লিন্থ লেভেলের পরে এসে পাই, অর্থাৎ মাটির নিচের কাজ কমপ্লিট, ভিত্তি নির্দিষ্ট হয়ে গেছে। আপনি তিনি বলছেন বারবার, তিনি, এই তিনিটাকে যে আপনার আমাদের তৃতীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নুরুন নবী। আচ্ছা আচ্ছা। তো তার লেগেসি আসলে এই বিষয়টা এই পর্যায়ে এসছে। তিনি দায়িত্ব মেয়াদ শেষ করে ফেলার পর আমি চতুর্থ উপাচার্য হিসেবে যোগ দিই। গিয়ে যখন এই বিষয়গুলো স্ট্রিমলাইন করে ফেলি, আপনার ভর্তি বাণিজ্য এবং চাকরি বাণিজ্য, তারপরে চাকরি বাণিজ্য বন্ধ করার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো হতো আপনার রিক্রুটমেন্টের জন্য, সেখানে একটি ক্লজ যুক্ত করে দিই, সেটাও আবার সেনাবাহিনীর পরামর্শে। সেটি হলো যে কোনো ধরনের তদবির, লিখিত বা মৌখিক, তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে। লিখিত তদবির বলতে ডিও লেটার ইস্যু করার একটা চল আছে, সেইটাকে আমরা মিন করেছি ডেমি অফিসিয়াল লেটার। যাই হোক, সেখানে তৎকালীন মাননীয় স্পিকার থেকে শুরু করে তিনি পার্শ্ববর্তী কনস্টিটুয়েন্সির সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার, আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল আবু মোজাম্মেল হক সাহেব, তারপরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, তারা সবাই কম বেশি তদবিরের চেষ্টা করেছেন, কিন্তু যেই আসতেন বা তদবিরের চেষ্টা করতেন আমরা ওই ক্লসটা দেখিয়ে দিতাম। তো বলতাম যে যার জন্য তদবির করবেন এটা যদি প্রেস করতে চান তাহলে কিন্তু তিনি অটোমেটিক ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, তাতে তার ক্ষতি করা হবে, উপকার করা যায়। তা আমরা খুব রিলিজিয়াসলি এটা মেনটেন করে গেলাম। এখন একটা পর্যায়ে অনেকেরই স্বার্থ হানি ঘটলো, তারা সব সংঘবদ্ধ হলেন। ইন দ্য মিন টাইম আমি যে সময় যোগ দিয়েছিলাম তখন শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ মহোদয়। তিনি অন্য মন্ত্রণালয়ে শিফটেড হয়ে যাওয়ার পরে বা তার টেনিয়র শেষ করার পরে এখানে পদায়িত হয়ে আসলেন মাননীয় শিক্ষামন্ত্রী হিসেবে দীপুমণি। তিনি এসে নর্ম এবং কালচারটা পাল্টে ফেললেন। আপনার প্রথম আমরা সকল উপাচার্য পাবলিক ইউনিভার্সিটি প্রায় 46 জন আমন্ত্রিত হয়ে প্রথম সপ্তাহে তার সঙ্গে গেলাম দেখা করতে। সকাল 10টায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সারাদিন বসিয়ে রেখে না খেয়ে না দিয়ে খালি চায়ের ওপর আর বিস্কিটের উপর বিকেল 4টায় তিনি এসে হাজির হলেন এবং কোন রকমের অ্যাপোলজি নাই। মানে এক অর্থে কায়দা করে তিনি সাইজ করলেন আমাদের, যে তার সঙ্গে আপনার এইভাবেই চলতে হবে, তিনি সুপ্রিমো। তো এটাতে অনেকে কুপিত হলেন, কিন্তু কেউ বিষয়টা নিয়ে উচ্চবাচ্য করার সাহস করলেন। তা আমি বিষয়টা ভাবলাম যে এটা ফোরফ্রন্টে নিয়ে আসাটা দরকার, কারণ এটা সম্মানের প্রশ্ন জড়িত। নাহিদ সাহেব আমাদের সঙ্গে দেখা হলে শিক্ষক হিসেবে নিজে উঠে দাঁড়াতেন, স্যার বলে সম্বোধন করতেন, মানে তার সঙ্গে এটা বিরাট একটা ডিপার্চার। তো যাই হোক, এরপর তিনি নানান রকম তদবির শুরু করে দিলেন। তা আমরা তো ওই যে নীতিমালা হিসেবে ঠিক করেছি এর বাইরে যাব না। অন্যান্য জায়গায় হয়তো তিনি আপনার ডেন্ট করতে পারছিলেন না, আমাদের এখানে পারছিলেন না। তো তখন তিনি আমাদের এখানে আবার ছাত্রলীগের কমিটি ছিল না, প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন ছিলেন, তাদেরকে উৎসাহিত করলেন এখানে নানান ঝই ঝামেলা করতে। তারপর বঙ্গবন্ধু পরিষদ ছিল, SM আলেক সাহেব ছিলেন এটার প্রতিষ্ঠাতা। তো তিনি যেহেতু কলাবাগানে থাকতেন, দীপমণিও কলাবাগানে তার প্রতিবেশী হয়তো ছিলেন, সেই কারণে স্নেহধন্য ছিলেন। এবং সেই সুযোগ নিয়ে, সেই সূত্র ধরে মুশিউর রহমান, তিনি বঙ্গবন্ধু পরিষদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার তিনি সাধারণ সম্পাদক ছিলেন, তাকে উস্কে দেওয়া হলো। তারা নানান রকম ভাবে অসহযোগিতা শুরু করলেন এবং বিবৃতি এটা ওটা আপনার নিজ দায়িত্বে আপনার ঘোষণা দিয়ে শ্বেতপত্র তৈরি, হাজিরা খাতা বানানো, এইসব নানান গিমিকের আশ্রয় নিলেন। মামলাটা কত সালের এটা? আমি আসছি সেখানটায়। তো এরকম ভাবে উত্তক্ত করার চেষ্টা করায় আমাদের মনে হলো যে বিষয়টা পাবলিকলি ফোরফ্রন্টে নিয়ে আসা দরকার। তো ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে প্রায় 14টা ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন ডেকে আমি এবং কর্নেল আবু মোস্তফা আমাদের রেজিস্ট্রার মহোদয় একটা প্রেস কনফারেন্স করে জাতিকে জানিয়ে দিলাম যে দীপমণির এই কাণ্ড কারখানাগুলো হচ্ছে। তো এটাতে তিনি প্রচন্ড কুপিত হলেন, হয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে
তিনি সংবাদ মাধ্যমে যারা আপনাদের মতো আছেন তাদের অনেককে ভুল টুল বুঝিয়ে আমাদের মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলবার চেষ্টা করলেন। এবং সেই সঙ্গে ওই ভৌত কাঠামো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা যে মেজারগুলো নিয়েছি এবং বেশ কয়েকতলা আমরা নির্মাণ কাজও আগিয়ে ফেলেছিলাম, সেই সময় তিনি ইউজিসি কে, তার নিয়ন্ত্রিত ইউজিসি, তারই আত্মীয় ছিলেন, এখন যার নামে মামলা মোকদ্দমা চলছে, সাবেক উপাচার্য ইউজিসির মেম্বার ডক্টর আলমগীর, এবং আরেকজন যিনি সচিবের দায়িত্ব পালন করতেন ফেরদৌস, এদেরকে আমাদের পেছনে রীতিমতো লাগিয়ে দিলেন এবং তারা নিজেদের মতো করে একটা রিপোর্ট প্রণয়নের চেষ্টা করে বলবার চেষ্টা করলেন যে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে ইত্যাদি। তো এখন আমরা দেশের সেরা আর্কিটেক্ট একজন তাকে মোতায়েন করেছিলাম সেখানে কাজের জন্য, এবং পূর্ণ একেবারে টার্নকি বেসিসে কাজ চলছিল। তো হঠাৎ করে কাজ বন্ধ করার নির্দেশ আসায় আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে 18 কোটি টাকা ছিল সরকারি, সেটা ঢাকা আমাদের যে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিলাম। দিয়ে আপনার এখন যে বেশ কিছু ইট, বালি, রড, সিমেন্ট এগুলো কেনা হয়ে গেছিল, চলমান কাজ। তো ফলে তখন ঠিকাদার আমাদের দুজন, যাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট দেইনি, আগের ভাইস চ্যান্সেলর দিয়েছিলেন, তারা বললেন যে স্যার টাকা যেহেতু না, এগুলো তো নষ্ট হয়ে যাবে, কবে টাকা পয়সা আসে তো অপেক্ষা করে রাখলে এগুলো তো জনগণের টাকায় কেনা উপকরণ, তো আপনি যদি আমাদের যে জামানতের টাকা আমরা জমা দিচ্ছি, আমাদের টাকা আলটিমেটলি আমরাই ফেরত নিয়ে যাব, আর যদি কোনো ডিসক্রিপেন্সি হয় সেটা কেটে রাখা হবে। তো সেখান থেকে আপনি কমিটি মিটিং করে সবার পরামর্শ নিয়ে যদি কিছু অর্থ ছাড় করেন তাহলে আমরা কাজটা চালিয়ে নিতে পারি। আমার কাছে মনে হলো যে যৌক্তিক, এবং সবার সঙ্গে ফর্মাল মিটিং করে এই যে যিনি মঞ্জুর কাদের আর্কিটেক্ট, তারপরে কর্নেল মনোয়ার যিনি নিজেই করেন অফিসার, তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অন্য যারা ছিলেন হিসাব পরিচালক, সবার অনুমোদন নিয়ে আমরা এই অনুমতিটা দিয়েছিলাম। এখন সেই টাকা কিন্তু এখনো কিছু কিছু তাদের কাছেই রক্ষিত আছে, আমরা আমাদের টেনিয়র শেষ করে চলে এসেছি। এখন ইন দ্য মিন টাইম দীপুমণি এই সমস্ত কাগজপত্র, আমরা যেগুলো বলেছিলাম যে এই ব্যর্থ হয়েছে, সমস্ত কাগজপত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডিতে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে সবকিছু কাগজপত্র দেখে টেকে তারা আবিষ্কার করলো যে আপনারা যেটা বলে আসছেন সঠিক, আমার আগের ভাইস চ্যান্সেলর আমলে এই ব্যর্থগুলো ঘটেছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ এই প্রক্রিয়া ছিলেন। তো এগুলো জানার পরে আমরা আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করলাম আমাদের সিন্ডিকেটের ডিসিশন নিয়ে, এবং তারপর সেই মান্নান সাহেব যিনি আপনার পরিকল্পনা মন্ত্রী, তিনি তখন বললেন যে এটা তো খতিয়ে দেখা দরকার আরো, তো এটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার পর ইন দ্য মিন টাইম দীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রী হয়ে গেলেন। নওফেল যিনি মহিবুল হাসান চৌধুরী তিনি নতুন মন্ত্রী হলেন, তার সময়টা পরেই ছিল। এই ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব এসে এই কাগজপত্রগুলো দুদকে পাঠিয়ে দিল। দুদক 10 মাস ধরে আল্লাহ জানে কি করেছে, আমাদের নিম্ন পর্যায়ের যারা কর্মচারী কর্মকর্তা এদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের সঙ্গে কিছু জিজ্ঞাসা না করে, কোনো খোঁজ খবর না নিয়ে হুট করে একটা প্রেস কনফারেন্স করে দেখলাম তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগের ভাইস চ্যান্সেলর নুরুন নবী, আমি, তারপরে ওই 2 ঠিকাদার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাকে আমরা বরখাস্ত করেছিলাম তাদের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এটি এক ধরনের মিডিয়া ট্রায়াল। এখন ধরুন পুরো কাগজপত্র, সমস্ত টাকা পয়সা, কোনো তসরুপের ব্যাপার নেই এখানে। প্রফেসর নুরুন নবী টাকাটা মাটির নিচে ঢেলে দিয়েছেন এই নির্মাণ কাজের জন্য, এটা তার বিষয়ে তিনি ব্যাখ্যা দিবেন। আমার ক্ষেত্রে এই যে আমরা জামানতের টাকার কোটি চারেক, এটি আমরা কাজের সুবিধার্থে ছাড় করার অনুমতি দিয়েছিলাম, এবং সেই টাকা কিছুটা স্পেন্ড হয়েছে, কিছুটা ওই ঠিকাদারদের টাকা তাদের কাছে আছে, আমাদের সঙ্গে কোনো সংশ্লেষ নেই। কিন্তু এখন একটা মানে যেটাকে বলে এনুয়েন্ডো আবিষ্কার করার চেষ্টা, which is really sad এবং আনফর্চুনেট। অর্থাৎ আমি যেহেতু এই সরকারের আমলে উচ্চকিত,
বিভিন্ন ইস্যুতে বাক স্বাধীনতা থেকে শুরু করে ডেমোক্রেটিক বিভিন্ন প্র্যাকটিস নিয়ে কথাবার্তা বলা শুরু করেছি এবং প্রায় নিয়মিত শো করছি। তো সেই জন্যে আপনার এই ধরনের একটা মিডিয়া ট্রায়াল দিয়ে স্টিগম্যাটাইজ করা এবং আপনার মানুষের মনে একটা সন্দেহ তৈরি করে দেয়া, এইসব চিন্তা থেকে কাজ হয়েছে। গত সরকারের সময় কিন্তু খেয়াল করেন আমরা উচ্চকিত ছিলাম বলে এই দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণে কাজ করি। পর্যবেক্ষণ মতামত তুলে ধরার কারণে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছিল। 1.5 বছর ধরে চট্টগ্রাম সাইবার আদালতে এই মামলা চলেছে এবং সেই মামলায় আমি জয়লাভ করেছিলাম। তো সেইটা একটা অভিজ্ঞতা হয়েছে। তো এখন আবার নতুন করে এই সরকারের কোপানলে পড়বার কারণে দুদক একটা হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। তা আমার বক্তব্য হচ্ছে জনগণের করের টাকায় প্রতিষ্ঠান চলে। এখন আপনি মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়ে তারপর যদি এখন আমাদেরকে সলভ জব করতে যান, সেটা তো আনফরচুনেট হবে। আর আপনি কেন এরকম একটা মানে অসম অবস্থার মধ্যে ফেলে দেবেন? আমাদেরকে তো আগে জিজ্ঞেস করা দরকার ছিল, তারপরে কাগজপত্রগুলো সঠিকভাবে দেখবার পর্যালোচনা করার দরকার ছিল। আপনার ভাবটা এরকম চোর ধরেছেন আর কি। আপনার ক্লারিক্যাল একটা অ্যাপ্রোচে প্রসিডিউরাল আপনার বিষয়, আপনি সর্বজন বিদিত, সবাই জানে যে মন্ত্রী অসহযোগিতা করছেন, মন্ত্রণালয় অসহযোগিতা করছে। সেই অবস্থায় আমরা সচিব মহোদয় যিনি ছিলেন আপনার সৌরভ, যিনি পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, সেই সৌরভ মহোদয়কে বিষয়গুলো জানিয়েছি, ফর্মালি তার সঙ্গে মিটিং করেছি আমরা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির। সেখানেও বলা আছে যে এই সমস্যাগুলো আছে, চিহ্নিত করে, আমরা তো কিছু লুকাইনি। এখন আপনি এত বছর পরে এই জিনিস নিয়ে কেচে গন্ডুস করার নাম করে আপনার এই হ্যারাসমেন্টের যে উদ্যোগ নিয়েছেন, সেটা আমি মনে করি তো অত্যন্ত অন্যায় এবং বিগড়িত কাজ, এবং এটি কখনোই অ্যাকসেপ্টেবল। আপনার যত কিছু শুনলাম তাতে যে কয়টা নাম আসছে দীপুমণি সহ, তারা এখানে নাই, তারা জবাব দিতে পারছেন না। একটা ব্যাপার হচ্ছে, আমাদের বন্ধু মাসুদ কামাল, ওর প্রোগ্রামে সম্ভবত আপনি গিয়েছিলেন, ওই প্রোগ্রামটা শুনি নেই আমি। ওর শিরোনামে একটা কথা ছিল, আপনার এমন কোন অভিযোগ লেখা আছে প্রতিদিন বিমানে আপনি রংপুর যেতেন? এখন ধরুন আমাদের কতগুলো আপনার মৌলিক কোর্স, যেটা আমরা বলি ফাউন্ডেশন কোর্স, কর্মচারী কর্মকর্তা শিক্ষকদের জন্য ঢাকায় যে লিয়াজ অফিস ছিল সেখানে আমরা এটা পরিচালনা করতাম। রাত 12টা পর্যন্ত চলতো, সকাল 9টা থেকে ননস্টপ 7 days a week। এবং এই বিষয়গুলো আমাকে দেখাশোনা করতে হতো। আমি দিনের বেলা অফিস করতাম আপনার রংপুরে, বিকেলের ফ্লাইটে চলে আসতাম এবং রাত পর্যন্ত কাজ করে আবার সকালে চলে যেতাম, এবং ননস্টপ, কোন রকমের উইকেন্ড ছিল না। এক, আর এই জন্যে মূলত এই আনুকূল্যটা আমরা পেয়েছিলাম লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর, তিনি এনডিসির কমান্ডেন্ট ছিলেন এবং তিনি আমার পিএইচডি স্টুডেন্ট ছিলেন। তো তিনি অবসরে যাওয়ার পরে যোগ দিয়েছেন রিজেন্ট এয়ারওয়েজে। তো সেখানে সিও হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আমার অনারে আপনার সৈয়দপুরে, যখন দেখলেন যে আমি এখানে পোস্টিং পেয়েছি এবং সৈয়দপুর হচ্ছে নিয়ারেস্ট এয়ারপোর্ট, সেখানে রিজেন্ট এয়ারওয়েজ এর শাখা খুললেন এবং আমাকে চিফ গেস্ট করে সেটি উদ্বোধন করলেন। পরদিন থেকে বললেন, ইউ আর আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, শুধুমাত্র ট্যাক্সের যে একটা নমিনাল ফি সেটা দেবেন, আপনি ওই অর্থে নিখরচায় বা স্পেশাল রেটে যাতায়াত করবেন। তো এর ফলে এই সুবিধাটা আমি অ্যাভেল করতে পেরেছিলাম। এটা মানে হেভেন স্যালো বলতে পারেন আপনি। তাতে বিশ্ববিদ্যালয়ের উপর চাপ পড়েনি এবং সরকারেরও অর্থ সাশ্রয় হয়েছে ওই অর্থে, এবং আপনার আমার পকেট থেকেও টাকা গুনতে হয়নি। এই সুবিধাটা সবাই হয়তো না না না, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলো তো মানে ভিন্ন বিষয়। জি, আলোচনায় আসলো কিভাবে এটা আলোচনা, ওই যে বিশেষ উন্নয়ন প্রকল্প, ওইটা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে যে এটা বন্ধ হয়ে আছে, এটা নিরসন হচ্ছে না, এটা চালু করতে হবে। আবু সাইদের কারণে সুখ্যাতি পেয়েছে বিশ্ববিদ্যালয়, সুতরাং এই বিশ্ববিদ্যালয় এটা এভাবে থাকবে কেন? তো সেই জন্য আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের এই বিষয়ে আগ্রহ ছিল, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে আগ্রহ ছিল। আমি শুনেছি যে অনেকে আমাকে বলেছেন শফিক মহোদয়ের ব্যাপারে আগ্রহ আছে, যিনি আপনার স্পোক্সম্যান
আর প্রফেসর ইউনূসের তারপরে খোলামেলা নানান ইস্যুতে সমালোচনা করছি, তো ফলে তারও দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এখন নবগঠিত দুদক তারা আদিষ্ট হয়ে কাজটি করেছেন। আগের আমলে আমার কেন মনে আছে একটা নিউজে আমি দেখছিলাম একবার, আপনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি রংপুরে, কিন্তু আপনি রংপুর থাকতেন না, এমন কোন নিউজ আমার এবার এটা একই বিষয় আপনার আমাকে পাওয়া যায় না, মানে এরকম একটা এই ধরনের আপনার স্মিয়ার ক্যাম্পেইন করার চেষ্টা করেছিলেন দীপুমণি, যেটা টেকনিক্যালি আপনি সাংবাদিক হিসেবে জানেন, এক নিউজ তো বারে বারে দিয়ে লাভ নেই যদি না আপনি মিডিয়া ট্রায়াল করতে চান। তো আমরা সেগুলো আমাদের প্রেস কনফারেন্সে বিশদভাবে ব্যাখ্যা করেছিলাম কিভাবে কি হচ্ছে। এবং অন্য বিশ্ববিদ্যালয়ে আপনার যারা উপাচার্য মাননীয় উপাচার্যের দায়িত্ব পালন করে তারা হয়তো 5 দিন কাজ করতেন, 2 দিন আপনার উইকেন্ড এনজয় করতেন। আর আমার জন্য 7 দিন 7 ডেজ এ উইক ছিল, 20 থেকে 22 ঘন্টা আমাকে কাজ করতে হয়েছে এবং প্রতিষ্ঠানটা ট্র্যাকে আনতে হয়েছে। পুরো ক্যাম্পাসটা আমি ওয়াইফাই করে ফেলেছিলাম, প্রতিটা বিভাগে একটি করে স্মার্ট ক্লাসরুম চালু করেছিলাম, আমাদের যানবাহনগুলোতে ওয়াইফাই প্রযুক্ত করে দিয়েছিলাম এবং এর সুফল পেয়েছিলাম করোনাকালীন সময়, যখন সকল প্রতিষ্ঠান একেবারে বকডাউন হয়ে গেল। আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু সকল কার্যক্রম চালু ছিল এবং অনেকে আমাদের এখানে এমফিল পিএইচডি পোস্টডক প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন এবং ইন সার্ভিসে যারা আছেন, কেউ জেনারেল, কেউ কমিশনার, কেউ সিভিল সার্ভেন্ট, কেউ সচিব, তারা দিনের বেলা সময় পেতেন না, সন্ধ্যায় ক্লাস করতেন এবং এটি রাত 2-3টা পর্যন্ত কখনো চলেছে করোনাকালীন সময়ে। ফলে আপনার এটা নিয়ে অনেকে ট্রল করবার চেষ্টা করেছেন। আমাদের তো অসৎ উদ্দেশ্য ছিল সচল রাখা, কর্মচঞ্চল রাখা। এখন আপনি যদি নিজের গায়ের উপর দিয়ে এই কাজগুলো করেন, তখন তো প্রতিষ্ঠানের জন্যই করেছেন কাজগুলো, আমরা তো এক্সট্রা কোনো পয়সা পাইনি, এই জন্য একটা তাগিদ করেছে। দেখেন, আপনি কিন্তু আওয়ামী লীগ আমলে উপকৃত একটা মানুষ, কিন্তু আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যে আপনি যখন ছিলেন, এটা কি দীপুমণিদের প্রতি সাথে আপনার বিরোধের জের? এটা আমি সেটা বলবো না, আমি যেটি বলবো সেটি হচ্ছে আমি যখন মানে কালোকে কালো সাদাকে সাদা বলবার চেষ্টা করেছি। এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, এটার সঙ্গে দীপুমণির সরাসরি কোনো সম্পর্ক নেই, বাহার সাহেব এর এলাকায়। সেখানে আমার কাছে মনে হয়েছে কাজটা ভালো হচ্ছে না, যে প্রক্রিয়ায় নির্বাচন পূর্ব ব্যত্যয়গুলো ঘটছে, তো সেই জন্য আমি এটা নিয়ে শো করেছিলাম। এই ধাম করে আপনার যিনি নির্বাচিত হয়েছিলেন রিফাত সাহেব, পরে ইন্তেকাল করেছেন, তার সহযোগী যুবলীগের শহীদকে দিয়ে এই মামলাটা করিয়েছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম আপনার পর্যবেক্ষণ চিত্র তুলে ধরবার কারণে মামলার সম্মুখীন আমি হয়েছে, আগে পরে কেউ হয়নি। আমরা যতক্ষণ আলাপ করলাম, আগের আমলের যাদের সাথে আপনার বিরোধ তৈরি হয়েছিল, দীপুমণির নামটা খুব ভালো করে বেশি করে বললেন আপনি। আবার না, আমি তখনই, আমি যখন সিটিং ভাইস চ্যান্সেলর, তখন তিনি সিটিং শিক্ষামন্ত্রী। আমি সেই অবস্থায় বিষয়টা নিয়ে ঘন্টা 2-এর প্রেস কনফারেন্স করেছিলাম ঢাকায় এসে, যাতে কোনো জনমনের সন্দেহ না থাকে যে কি বিষয়ে কেন, নীতিগত পার্থক্যটা কোথায়। না, আমি প্রসঙ্গটা বলছি এই কারণে, আজকে আপনি যে সমস্যায় পড়ছেন, এই সমস্যার সময় লন্ডন থেকে আমাকে যারা যোগাযোগ করে আপনাকে আপনার কথাটা বলার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন, তাদের মধ্যে কিন্তু দীপুমণির ক্যাবিনেট কলিগও আছে। এখন ধরুন বিষয়টা হচ্ছে এই যে যাহাই তাহাই, আমি বললাম না যে বস্তুনিষ্ঠতার সঙ্গে কথা বলতে আমি অভ্যস্ত। আমি জীবনে কখনো কোনোদিন ভোটাধিকার প্রয়োগ করিনি এই সাধারণ নির্বাচনে, এবং আমি আপনার কাউকে আপনার নেতিবাচক শব্দ ব্যবহার করে সম্বোধনও করিনি, মানে রাজনৈতিক যেই বুলি বচনগুলো আছে সেগুলো আমি কখনো আওড়াইনি। এবং যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি, সেই জন্য বিশ্বস্ততার সঙ্গে সেটি করবার চেষ্টা, কাউকে খুশি করবার জন্য করিনি। আপনার নিশ্চয়ই মনে আছে আপনার 2001-এ যে নির্বাচনটি হয়েছিল, আমি প্রেডিক্ট করেছিলাম যে 60টির বেশি সিট আপনার আওয়ামী লীগ পাবে না। এটাতে অনেকে কুপিত হয়েছিলেন, আমাকে পারলে ধরে মারধর করেন, কিন্তু তাদের একটা ধারণা ছিল যে 180টা সিট পাবে তাদের দল।
পরে যখন দেখা গেল বিষয়টা এরকম, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন, আপনার প্রয়াত শাহ কিবরিয়া মহোদয়, তারপরে মোনায়েম সরকার তাদের অফিসে আহ্বান করেছিলেন নির্বাচনের পরপর আমাকে, জাতিসংঘের প্রতিনিধি যিনি ছিলেন এবং জিম কোল যিনি এনডিআই এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন, জিজ্ঞেস করলেন যে আমরা বুঝতে পারলাম না আপনারা পারলেন কি করে। আমরা বলেছি যে দেখেন, আমাদের চোখ কান খোলা, কোন রকম মায়োপিক ভাবনা নেই, আপনারা তো নির্দিষ্ট একটি চেতনা নিয়ে আছেন, তার ফলে আপনাদের রিসেপশনটা কম, সোজা কথা রিসেপটিভিটি কম। তো এই কারণেই আমরা এই ধরনের অ্যাসেসমেন্ট গুলো করতে পারি। আর অনেকটা এমবেডেড জার্নালিজমের মতো, আপনি সঙ্গে থাকছেন এবং সেই কারণে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ লাভ করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি জানতে পারছেন। একটা ব্যাপার দেখেন, কলিমুল্লাহ সাহেব ধরেন সর্বশেষ আন্দোলনের সময় আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, ছাত্রলীগ করি নাই। আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটা মানুষ হিসেবে ওই পরিস্থিতিতেও আমি আওয়ামী লীগের পক্ষ নিয়েছিলাম। এই কারণে আমি 75টা জানি, কি আমার শৈশবটা আওয়ামী লীগ হারলে কি যে হয়, বাংলাদেশ কোন দিকে হাঁটে, আমার কিছু ধারণা ছিল যে আওয়ামী লীগ আবার যদি বিপদে পড়ে সেই পরিস্থিতিতে হবে। তখন কি আপনারা একটু ভাবেন না এই বিষয়টা? দেখুন, আপনার এই যে অবস্থাটা তৈরি হলো, প্রায় 5 বছর ধরে কিন্তু আমি সাবধান বাণী উচ্চারণ করেছি, কিছু পৌরাণিক বাক্য ব্যবহার করেছি যে অগ্নিবাণ নিক্ষিপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, পরাশক্তির পক্ষ থেকে, এটা কি কেউ গায়ে মাখেননি। আমি রিচার্ড নেফিউর কথা বলেছি, তিনি এসেছিলেন এবং নানান রকমের ভাবে আপনার ফোরফ্রন্টে নিয়ে এসেছিলেন করাপশনের ইস্যুগুলো। তারপর আপনার এই যে এখানে যিনি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন তার ভূমিকা, তারপরে এখানে ডোনাল্ড লু মহোদয় তিনি এসেছিলেন এবং আমাদের এখানে নন্দিত অ্যাঙ্কর চ্যানেল আই 3য় মাত্রার জিল্লুরের সঙ্গে পর্যন্ত শোতে যুক্ত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। এখন এই ধরনের ব্যক্তিবর্গের যে দৌড়ঝাঁপ, ভিক্টোরিয়া নুল্যান্ডের যে দৌড়ঝাঁপ, এই বিষয়গুলো নিয়ে সবাইকে সতর্ক করেছি। এখন তাতে অনেকে ভুল বুঝেছেন। এখন পরে কি ব্যাপারটা দাঁড়ালো, কমপ্লেসেন্ট ভাব নিয়ে থাকার কারণে যখন কালার রেভলিউশন অবশ্যম্ভাবী হয়ে গেল, তখন এটা ছিল অপ্রতিরোধ্য, কিছু করবার নেই। এখন যে ঈশ্বর তার বিপক্ষে, ঈশ্বর সাবেক আমলে নানা কিছু বিচার নিয়ে ব্যস্ত, তার আমলের এত অন্যায়, অবিচার, এত মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার সংগঠনগুলা সেগুলো সোচ্চার না। আপনি ঈশ্বরের সাথে, এই ঈশ্বরের সাথে আমলে আরেকটা ঘটনা ঘটছে, এত শিক্ষক বাংলাদেশের কোনো আমলে এত শিক্ষককে এত অপমান করা হয় নাই, মুক্তিযোদ্ধাদের এইভাবে কেউ অপমান করা হয় নাই। উনি বাংলাদেশের জাতির পিতাকে আবার নিষিদ্ধ করে ফেলেছে। আমি ওই 23শে জুন গোপালগঞ্জে খোঁজ নিচ্ছিলাম, গোপালগঞ্জের ওই এলাকায় ওই কবর জিয়ারত কারা যাবে? আওয়ামী লীগের লোকেরা যাবে, অন্য কেউ তো যাবে না। কোন আওয়ামী লীগের লোক যাতে কবর জিয়ারত না করতে পারে সেই ব্যবস্থাটা ছিল। সেই ঈশ্বরের সাথে আপনি বেয়াদবি করেছেন, এই বেয়াদবির শাস্তি তো পাবেন, তাই না? এখন ধরুন, আমরা তো কখনো পিছপা নই, কখনো ন্যায্য কথা বলতে আপনার বিরত হইনি। যখন যা বলবার সেটা বলেছি, বলে যাব, কাম হোয়াট মে। এখন আপনার এই যে কথাগুলো বলবার কারণে, ভিন্ন ভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করবার কারণে যদি কুপিত হয়ে নানান ভাবে আপনার বিরক্ত করবার চেষ্টা করেন, আপনার স্টিগমাটাইজ করবার চেষ্টা করেন এবং আপনার অন্যায় করবার চেষ্টা করেন, তাহলে প্রকৃতির যে একটা বিচার এবং প্রকৃতির নিয়মে যা ঘটবার তাই কিন্তু ঘটবে, সেটা কেউ আটকাতে পারবে না। ক্ষমতা মৌরুষি পাট্টা নয়, চিরস্থায়ী নয়। আজকে আপনি যেই বাহাদুরিটা করছেন সেইটি আজীবন করতে পারবেন এটার গ্যারান্টি কেউ
আপনাকে দেবে না। তো ফলে বাঙালি যারা, মানে বাংলায় যারা আমরা কথা বলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবার মধ্যে আমার অগ্রজগতি বন্ধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যেটি বলতেন যে একটা দ্রোহ কাজ করে, সেই দ্রোহ আছে বলেই, উপাদানটা আছে বলেই কিন্তু আমরা আপনার প্রতিবাদী। আর এই দ্রোহকে নিষ্পেষিত করে এটার অঙ্কুর বিনষ্ট করবার চেতনা থেকেই কিন্তু ঈশ্বরের এই নাখোশ হওয়া, তার স্পোক্সম্যানের নাখোশ হওয়া, এবং তার দ্বারা নিয়োজিত যারা ম্যানিং করছেন এই প্রতিষ্ঠান তাদের নাখোশ হওয়া। এখন আপনি খেয়াল করে দেখেন যে তারা এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য মান্থ তাদের পে চেক পান জনগণের করের টাকায়, আর ভাবটা এরকম যে এখানে চোর ধরতে এসছেন। এখন আপনার এই যে অ্যাটিচিউড রং, আপনি মিডিয়া ট্রায়াল করবেন কেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি জনগণকে বিভ্রান্ত করছেন, এটা তো হতে পারে না। আপনি কোনো কিছু সমস্যা থাকলে সেটা খতিয়ে দেখবেন, বুঝবার চেষ্টা করবেন। আপনি কথা নেই বার্তা নেই হুঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দিলেন, তারপর সবাই বাঁকা চোখে তাকানোর জন্য যাতে মানসিকভাবে আপনার প্রস্তুত হয় তার ব্যবস্থা করে দিলেন। এই জন্যই কি আমরা দুদক তৈরি করেছিলাম? দীর্ঘদিন ধরে তো আমি দুদকের সঙ্গে কাজ করেছি, সাকসেসিভ যারা এসছেন চেয়ারম্যান হিসেবে, আপনার গোলাম রহমান সাহেব, তিনি বলেছিলেন দুদক হচ্ছে নাক এবং নখ এবং দাঁত বিহীন, দন্তবিহীন ব্যাঘ্র। এবং পরে ইকবাল মাহমুদ সাহেব যখন আসলেন, তাকে আমরা বললাম যে আপনি দুদককে প্রতিষ্ঠা হিসেবে ক্ষমতায়িত করবার চেষ্টা করেন। তিনি উদ্যোগ নিলেন, আমাদেরকেও যুক্ত করলেন, এবং তিনি যে সততা স্টোর স্কুলগুলোতে চালু করেছিলেন সেটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম চালু করেছিলাম। দুদকের তৎকালীন সচিব আরিফিন সাহেবকে নিয়ে এসে একটু উদ্বোধন করিয়েছিলাম মেয়েদের হস্টেলে। এখন যেখানে দুদকের প্রতি আমাদের অসীম মমত্ববোধ এবং ভালোবাসা ছিল, আমরা জেনুইনলি চেয়েছি এটি ক্ষমতায়িত হোক এবং সঠিক কাজটি করুক। এখন এটি যদি হাতিয়ারের মতো ব্যবহৃত হতে থাকে এবং আপনার মেলাইন করা, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য কৌশল অবলম্বন করা, এটি তো মেনে নেওয়া যায় না। কারণ এটা মনে রাখতে হবে যে তারা আপনার জনগণের করের টাকায় নিয়োজিত, এখানটায় প্রভু নন, আইয়ুব খানের মতো। এটাকে মনে করে কেউ সাকিব আল হাসান থেকে আমেরিকাতে, সাকিব আল হাসানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুদকের আবেদনের। এগুলো একদম ফাজলামি, মানে এর কোনো মানে হয় না। ধরুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, অ্যাক্টিভ সার্ভিসে আছি, আমি রিটায়ারমেন্টে যাবো 2027, লং ওয়ে টু গো ইন দ্যাট সেন্স অফ দ্য টার্ম। তো আপনি হঠাৎ করে, আমি কি নিজ উদ্যোগে দেশের বাইরে যাওয়ার সামর্থ্য রাখি, সুযোগ রাখি? আমাকে তো জিও নিতে হবে, গভর্নমেন্ট অর্ডার ছাড়া আমি যেতে পারবো? তো সেখানে আপনার এই ধরনের সাকিব আল হাসানের মতো একটা ঘোষণা দেওয়ার মানে কি? এই ফাজলামির কোনো দরকার আছে? উদ্দেশ্য যদি হয় উৎপীড়ন, উদ্দেশ্য যদি হয় মনস্তাত্ত্বিক ভাবে কাবু করা, মানসিক ভাবে আপনার পীড়ন করা, এই জন্য কি জনগণের করের টাকায় প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে? এবং এখন যিনি দায়িত্বে আছেন তাকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার মায়ের ছাত্র ছিলেন, আমার মায়ের তত্ত্বাবধানে কাজ করেছেন, আমার ভাইয়ের পিএস ছিলেন, এবং এই ভদ্রলোক যেদিন দুদকের দায়িত্ব নিতে যান সেদিনও হোম মিনিস্ট্রিতে গিয়ে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এসছি। তিনি যোগদান করার পর একদিন গিয়ে দেখা করে এসছি। আপনার কোন রকমের তদবির করবার চেষ্টা করিনি, এই জন্যে যে এটা তো আমার ব্যক্তিগত বিষয় না, এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিষয় এবং প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়, নাথিং পার্সোনাল। পুরোনো একটা সমস্যা, সেটাকে যেহেতু পাবলিকলি সবাই, সারা জাতি জানে যে দীপমণির সঙ্গে এই বিষয়টা নিয়ে আমাদের একটা মত পার্থক্য ছিল, এবং তিনি আপনার রাগ বিরাগের বশবর্তী হয়ে কাজটা বন্ধ করে দিয়েছিলেন। এখন সেইটার সূত্র ধরে আপনি এতদিন পরে এটা নিয়ে খোঁচাখুচি করবার যে চেষ্টাটি করছেন, দিন তো সমান যাবে না, একদিন আপনাদেরও তো এই অবস্থায় নিপতিত হতে হবে, তখন নৈতিকভাবে তার আবার জায়গাটা করতে হবে। আপনার শুভাকাঙ্ক্ষী যারা বিলাত থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন,
তাদের ভাষাটা ছিল ওনাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে, ওনার বক্তব্যটা নিয়ে রাখেন। আপনি কি মনে করছেন যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে দেখুন, আপনাকে? একটা সময় ছিল যখন বলা হতো মগের মুল্লুক, এখন হয়ে গেছে মবের মুল্লুক, এবং এটা হচ্ছে রণনীতি এবং রণকৌশল বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের। তো সুতরাং এরকম যে কোনো কিছু সম্ভব, তাই না? এখন ওই জেলের ভয় দেখিয়ে, তারপরে মবের ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে, শাস্তির ভয় দেখিয়ে আপনার কণ্ঠরোধ করা যাবে না, কাবু করা যাবে না। একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের যে দায়িত্ব, জাতির বিবেক হিসেবে যে ভূমিকাটি পালন করার প্রত্যাশা আমাদের কাছে করা হবে, সেটি আমরা করে যাব। এখন আমরা তারা যা করে আপনার কণ্ঠ রোধ করার জন্য যা করে, এরেস্ট করে আদালতে হামলা করে উপরে, বা এরেস্ট করার আগে ঘরে লোকজন আসে, মারধর করে, তারপর পুলিশে তুলে দেয় এবং আপনাকে জামিন দেয় না। আপনাকে জামিন তো মানুষের খুব স্বাভাবিক একটা অধিকার, মানুষের যে জামিন দেয় না। আপনি কথা বলবেন কিভাবে? দেখুন, আপনার প্রতিটা জিনিসের একটা সীমা আছে এবং শেষ আছে। আপনার এইসব কায়দায় আপনি সবাইকে কিন্তু কাবু করতে পারবেন না। যদি তাই হতো তাহলে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হতো না, বিশ্ব মানচিত্রে জায়গা পেত না। আপনার আইব শাহী, মোনায়েব শাহী তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। তারা তো চেষ্টার কোনো ত্রুটি করেনি। ৭১-এ যে লক্ষ লক্ষ লোক শহীদ হলো, মৃত্যুবরণ করলো, আর মানুষ সম্ভ্রম হারালো, এই যে বিশাল ত্যাগ, সেটার বিনিময়ে তো এই স্বাধীনতা। এবং স্বাধীনতা মানে মুক্তি, মুক্তি মানে আপনি বাক স্বাধীনতা এনজয় করবেন, আপনি ফেয়ার ট্রিটমেন্ট পাবেন। এরকম একটি প্রত্যাশা তো জন্মগত আমাদের অধিকার। সেখানে আপনার এই মিডিয়া ট্রায়ালের ভয়, তারপরে মেলাইন করবার ভয়, সোশ্যাল স্টিগমা প্রদানের ভয়, এগুলো তো খুবই মধ্যযুগীয় কায়দা। এগুলো তো 21st সেঞ্চুরিতে নোবেল লরেট একজন, যিনি দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে, তার সময়। আর যাই হোক, এটি মানানসই, এটা বলার কোনো সুযোগ নেই। আর তাকে খুশি করবার জন্য অধিকর্তা যারা, আপনার কাছে মামলাটা কি জামিনযোগ্য? ডেফিনেটলি। কিন্তু জামিন পাওয়ার তো নিশ্চয়তা নেই। এখন ধরুন এই ইউনুস শাহী, আমরা বলি মজা করে, এবং হুকুমতে ইউনুস, এখানে যাবতীয় যা কিছু ঘটছে সবই তো আনপ্রেসিডেন্টেড, তাই না? সুতরাং নতুন ইতিহাস হয়তো রচিত হবে, এবং আমাদের নতুন ভাবে ইনোভেশন ঘটাতে হবে, কিভাবে ভবিষ্যতে এই ধরনের উৎপীড়ন সৃষ্টিকারী হুকুমতের স্পেস যাতে আপনার সীমিত করে দেওয়া যায়। আপনি দীর্ঘদিন ধরে, কয়েক যুগ ধরে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করেন। বিশাল বিশাল আপনার একটা কর্মী বাহিনীর সহ। আমি তিন দশক ধরে টানা দেশে বিদেশে এই বিষয়ে মাথা ঘামাচ্ছি। হ্যাঁ, এখন আপনার কি মনে, আপনার অভিজ্ঞতায় কি ধরনের নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ? দেখুন, যেই অবস্থাটা বিরাজমান, এখানে সম্ভাবনা আছে গণভোট করবার, সম্ভাবনা আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের নামে সময় ক্ষেপণ করবার, সম্ভাবনা আছে আপনার নন পার্টিসিপেটিভ একটি নির্বাচন আয়োজন করবার, নন ইনক্লুসিভ একটি নির্বাচন আয়োজন করবার। তার ফলে যেটি দাঁড়াবে সেটি হবে এই যে, যারা মৃত্যুবরণ করলেন, যাদের অঙ্গহানি হলো, তাদের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল হবে। এটি হবে আসলে শতাব্দীর সবচাইতে বড় কেলেঙ্কারি। কয়েকদিন আগে একটা ছবি দেখলাম আমি, মাঝখানে আলী রিয়াজ, একদিকে বদিউল আলম মজুমদার, আর একদিকে ইকরামুজ্জামান,
তিনজন তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মুসাবিদার ফর্মুলা বলছেন, কিন্তু সেইখানে বিশাল একটা দল অনুপস্থিত। এইটা কোথায় যাচ্ছে বাংলাদেশ? এটা আমার মনে হয় আপনি একটু কমিয়েই বলেছেন। আপনার 14টি দল যারা এই বিশাল দলটির মিত্র এবং তাদের সময়ে যারা সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আপনার জাতীয় পার্টি, এই 16টি দল ধারে কাছে নেই। এখন যেই দোষে দুষ্ট করা হয় 14, 18 এবং 24-এর নির্বাচনকে, যে নন পার্টিসিপেটিভ বা ফুললি পার্টিসিপেটিভ ছিল না, একই দোষে তো গ্রামাটিক্যালি তারা ওই অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছেন যেটি হবে অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত। ইন্টারন্যাশনাল কমিউনিটি পক্ষ থেকে ভলকার তুর্ক মহোদয়ই তো বলে দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতেই ইনক্লুসিভনেস বলা হচ্ছে। যদিও স্থানীয় আবাসিক প্রতিনিধি তিনি বলেছেন জনগণের ভোট পেলেই হবে, দল বিবেচ্য বিষয় নয়। এটা আপনি কেউ না কেউ, এই ভদ্রমহিলা এই ধরনের কথা কেন বললেন? এটা কি আমেরিকান ফর্মুলা? আমেরিকান ডোনেশন তো সবচেয়ে বেশি তাদের জন্য। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরকম কোনো ডিকটাম হাজির করা হয়নি। এখানে যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, যেমন একজন আছেন মাননীয় উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায়, একসময় জাসদের রাজনীতি করতেন, নিজে নির্বাচনে দাঁড়িয়ে 100 কম ভোট পেয়েছেন সেই ভদ্রলোক। সেই ভদ্রলোক এখন সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি বলে পরিচিত, ডার্ক হর্স বলেন অনেকে মজা করে। তার কোটা দুটি। এর আগে তার প্রতিষ্ঠান অধিকারের সভাপতি হাসান আরিফ ছিলেন, তার পাশাপাশি তিনি ইন্তেকাল করায় এখন আরেকজনকে যিনি সভাপতিত্ব করেছেন তাকে শিক্ষা মন্ত্রণালয়ে মোতায়েন করা হয়েছে। তো ফলে তিনি নিজেও জেল কেটেছেন হেফাজত কাণ্ডের অংশ হিসেবে, এবং আপনার তিনি নিজেকে দাবি করতেন ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস। এখন এই ক্লাউড থাকবার কারণে এই ধরনের ব্যক্তিবর্গের সঙ্গে ওঠা বসা আছে, শোল্ডার রাবিং আছে, তার ফলে এভাবে বক্তব্য রাখার ক্লুটা ওইসব জায়গা থেকে এসছে। এখন যখন ইউনিভার্সাল কতগুলো প্রিন্সিপাল প্রতিষ্ঠিত হয়ে যায়, সেগুলো তো আর কম্প্রোমাইজ করা যায়, এবং সে কারণেই আপনার ভলকার তুর্ক মহোদয় ওই প্রশ্নটি তুলেছেন। এবং আপনার প্রথম এই ইনক্লুসিভনেসের ইস্যুটা নিয়ে এসেছিলেন একজন ব্রিটিশ মন্ত্রী, কারণ ব্রিটেনকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। আপনি যত বেশি পরিমাণে সম্প্রসারিত করবেন প্লুরাল স্পেস, তত আপনার গণতন্ত্র বিকশিত হয়েছে বলে বিবেচিত হবে, আর যত সংকুচিত করবেন ততই মনে হবে এটি আপনার একেবারে অনুদার একটি গণতন্ত্রের দেশে পরিণত হয়েছে, যেটাকে ইংরেজিতে বলি আমরা ইলিবারাল ডেমোক্রেসি। আপনি যে উপদেষ্টার কথা বললেন, সেই উপদেষ্টার আরেকটা পরিচয় আপনি জানেন, আমি জানি, জেনারেশন জানেন না। উনি কিন্তু খালেদা জিয়ার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। 2 টার্মে একবার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন, পরবর্তীতে পদোন্নতি পেয়ে আপনার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, এবং তখন যখন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন অধিকারের সভাপতি হাসান আরিফ ছিলেন অ্যাটর্নি জেনারেল, যিনি সদ্য ইন্তেকাল করেছেন। এবং আমাদের খুব ঘনিষ্ঠ একটা মানুষ, নেপথ্যে খুব প্রভাবশালী এখন শুনি, যিনি ওয়ার্কার্স পার্টি করতেন, তারপরে আপনি নুরুল ইসলাম ছোটন মহোদয়ের কথা বলছেন। আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, এত প্রভাবশালী মানুষ আমাদের এত ঘনিষ্ঠ, আমাদের সাথে কোনো যোগাযোগই আমরা করি না, এটা আর একটা বেয়াদবি। কিন্তু আপনাকে, আপনি তো মনে, আমার মনে হয় আপনি মনে মনে জানেন বা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে, এবং আপনি যাবার আগে অন্তত বলে যাবেন, আরো নিজে রেকর্ড করবেন অথবা আমাদেরকে বলবেন, আমরা আপনার কথাটা পৌঁছে দেব। সাবধানে থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আপনাদের
অনেক দরকার আপনাদের, কারণ বাংলাদেশে অনেক মানবাধিকারের ব্যক্তিত্ব কথা বলছেন না এখন। এত ঘটনা ঘটছে প্রতিদিন। এই যে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশের এত ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারলো না, কেউ কথাটা বললো না। অপরাধটা তার বাবা বা মা বা ভাই, কোন একটা রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ কথা বললো না। বা এই বাচ্চাদের জন্য কোন মানবাধিকার সংগঠন কাজ করেন আমরা ভালো করে জানি না। ভালো থাকবেন কলিমুল্লাহ ভাই, সাবধানে ধন্যবাদ। থাকবেন।